চন্দননগর গ্রামে স্বপ্না তার স্বামী রাজীবের সঙ্গে থাকতো। রাজীব একটি কোম্পানিতে ওয়ার্ড বয়ের কাজ করত। সেখান থেকে রাজীব যা মাইনে পেত সেই টাকা দিয়ে ভালোভাবেই তাদের সংসার চলত। কিন্তু রাজীবের স্ত্রী স্বপ্না অতিরিক্ত লোভী ও শপিং পাগল মেয়ে ছিল। সে মাইনের টাকা থেকে খুব বেশি শপিং করতে না পারায় সবসময় রাজীবের সঙ্গে ঝগড়া করত। একদিন রাজীব কাজে যাচ্ছিল, তখনই স্বপ্না সেখানে আসে। রাজীব, আমাকে কিছু টাকা দাও তো, আমার কসমেটিক শেষ হয়ে গিয়েছে, বাজার থেকে আনতে যাব। হ্যাঁ স্বপ্না, দাঁড়াও, আমি এখনই তোমাকে কসমেটিক কেনার টাকা দিচ্ছি। রাজীব এই বলে পকেট থেকে 50 টাকার একটা নোট বার করে স্বপ্নাকে দেয়। এই নাও স্বপ্না, যাও, তোমার যা ইচ্ছে তাই কিনে ফেলো। তুমি এমন করে বলছো যেন 5000 টাকা দিয়ে দিয়েছো। বাজারের কসমেটিক্স ওয়ালা কি আমার দাদু হয় যে 50 টাকা আমার প্রয়োজনীয় সব জিনিস দিয়ে দেবে? কিন্তু স্বপ্না, আমার কাছে তো 8 টাকা নেই, তোমাকে এই 50 টাকা থেকেই ম্যানেজ করতে হবে। হ্যাঁ, তা তো আমার ভালো করেই জানা ছিল যে তুমি একজন কোম্পানির ওয়ার্ড বয়, তোমার কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করতে পারি। স্বপ্না এই বলে 50 টাকা নিয়ে ঘরের ভেতরে চলে যায়। এদিকে রাজীবও সেখান থেকে কাজে চলে যায়। এভাবে কিছুক্ষণ কেটে যায়। স্বপ্না তার বাড়ির কাজ কমপ্লিট করে বাজারের দিকে রওনা হয়। স্বপ্না দোকানে পৌঁছে দোকানদারকে বলে, দাদা, সবচেয়ে সস্তা কসমেটিক্স দেখান তো, যেটা 50 টাকার মধ্যেই হয়ে যাবে। ম্যাডাম, 50 টাকার মধ্যে আমার দোকানে তেমন কোনো কসমেটিক নেই। আপনার কাছে যখন বেশি টাকা থাকবে তখন আমার দোকানে আসবেন, তার আগে আসতে হবে না। দোকানদারের কথা শুনে স্বপ্নার অনেক মন খারাপ হয়ে যায়। তখনই পেছন থেকে স্বপ্নার বান্ধবী পিঙ্কি সেখানে আসে। কিরে স্বপ্না, কেমন আছিস? আরে পিঙ্কি, তুই? হ্যাঁ রে, ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আমি বিন্দাস আছি, নিজে ইনকাম করছি আর 2 হাতে টাকা উড়াচ্ছি। লাইফে এর চাইতে বেশি আর কি দরকার? আরে বাহ, তাহলে তো স্বপ্না তুই অনেক ধনী হয়ে গেছিস। কিন্তু হঠাৎ এসব হলো কি করে? আমি আমার স্বামীর কাছ থেকে কিছু টাকা নিয়ে বাড়ির সামনে একটা হোটেল খুলেছি। প্রথম হোটেল ঠিক মতো চলেনি, কিন্তু কিছুদিন পর থেকে হোটেলে লোকের লাইন লেগে গেছে। আরে বা পিঙ্কি, এ তো ধনী হওয়ার অনেক ভালো আইডিয়া। লোকেদের নিজের হাতে রান্না খাইয়ে ভালো টাকা ইনকাম করা হচ্ছে। সত্যি, এবার তাহলে আমিও তোর মতো বাড়ির সামনে হোটেল খুলবো। স্বপ্না পিঙ্কিকে এই বলে খুশি খুশি বাড়ি চলে যায় এবং বাড়িতে বসে রাজীবের কাছ থেকে আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রাজীব বাড়িতে এলে স্বপ্না তাকে বলে, রাজীব, তোমার টাকায় আমরা খুব কষ্ট করেই সংসার চালাই, তাই আমি ভাবছি যদি আমি বাড়ির বাইরে একটা হোটেল খুলি তাহলে কেমন হয়? স্বপ্না, তোমার কি মাথা খারাপ হয়েছে? জানো একটা হোটেল খুলতে কত টাকা প্রয়োজন? হ্যাঁ, আমি সব জানি, আর তার জন্যই তো তোমাকে বলছি তোমার অফিসের বসের সঙ্গে কথা বলো, যদি তিনি আমাদের কিছু টাকা ধার দেন। স্বপ্না, আমার মনে হচ্ছে হোটেল খোলার কথা ভেবে ভেবে সত্যি তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমি অফিসের একজন ওয়ার্ড বয়, আমি মালিকের কাছে টাকা ধার চাইবো আর তিনি আমাকে টাকা ধার দিয়ে দেবেন, এটা তুমি ভাবলে কি করে? রাজীব স্বপ্নাকে এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে স্বপ্নাও রাজীবের কথা শুনে দুঃখী মনে বাড়ির কাজে ব্যস্ত হয়ে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। স্বপ্না টাকার অভাবে হোটেল বানানোর কথা ভুলে যায়। একদিন বাজারে যাওয়ার সময় স্বপ্না দেখে তাদের বাড়ির সামনেই একজন বিরিয়ানিওয়ালা হোটেল খুলেছে। তার চিকেন বিরিয়ানি খাওয়ার জন্য লোকেরা লাইন লাগিয়ে দিয়েছে। সত্যি, এখন যদি এই বিরিয়ানির দোকানটা আমার হতো তাহলে কতই না ভালো হতো। লোকেরা আমার দোকানের সামনে লাইন লাগিয়ে বিরিয়ানি খাওয়ার জন্য অপেক্ষা করত। শুধুমাত্র রাজীবের জন্য আমি নিজের হোটেল বানাতে পারলাম না। স্বপ্না এসব ভাবতে ভাবতে বাজারে না গিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে স্বপ্না আবার হোটেল বানিয়ে ধনী হওয়ার কথা ভাবতে থাকে। আমাকে তাড়াতাড়ি কিছু না কিছু ভাবতে হবে, এভাবে আর কতদিন রাজীবের জন্য আমি গরিবদের মতো জীবন কাটাবো। স্বপ্না এসব ভাবতে ভাবতে বাড়ির কাজে ব্যস্ত হয়ে যায়। স্বপ্না বাড়ির কাজ করছিল, তখনই সে দেখে প্রতিবেশীদের 2টি পায়রা তার বাড়ির ভেতর ঢুকে পড়েছে। হায় ভগবান, এই পায়রাদের জ্বালায় আমি এক মুহূর্ত শান্তিতে থাকতে পারি না। প্রতিদিন কোনো না কোনো সময় এসে আমাকে বিরক্ত করে। স্বপ্না এই বলে পায়রাদের বাড়ি থেকে বের করার চেষ্টা করছিল। তখনই তাদের দেখে স্বপ্নার মাথায় একটি আইডিয়া আসে। বাহ, এটা তো আমি ভুলেই গিয়েছিলাম, পায়রাও তো মুরগির মতোই। আমি যদি এদের বিরিয়ানি বানিয়ে বাড়ির সামনে একটু কম দামে বিক্রি করি তাহলে ওই বিরিয়ানিওয়ালা সব কাস্টমার আমার কাছে চলে আসবে আর আমি কিছুদিনেই অনেক বেশি ধনী হয়ে যাব। স্বপ্না এই বলে 2টি পায়রাকে বন্দি করে নেয় এবং বাজার থেকে কিছুটা চাল ও মশলা এনে পায়রার বিরিয়ানি বানিয়ে বাড়ির সামনে বিক্রি করতে শুরু করে। বিরিয়ানি খেয়ে যাও, বিরিয়ানি মাত্র 50 টাকায় চিকেন বিরিয়ানি। 50 টাকায় চিকেন বিরিয়ানির কথা শুনে সব লোক বাজারের বিরিয়ানির দোকান ছেড়ে স্বপ্নার কাছে বিরিয়ানি খেতে আসে।
বাহ বৌদি, মাত্র 50 টাকায় চিকেন বিরিয়ানি। বাজারের বিরিয়ানিওয়ালা তো 100 টাকা প্লেট বিরিয়ানি বিক্রি করছে। বিনয় দাদা ওই বিরিয়ানিওয়ালা চকবাজ, তাই তোমাদের কাছ থেকে বেশি টাকা নিয়ে বিরিয়ানি বিক্রি করছে। আমাকে দেখো, আমিও ওর মতোই সবকিছু দিয়ে ভালোভাবে বিরিয়ানি বানিয়েছি, কিন্তু আমি 50 টাকায় বিক্রি করছি। স্বপ্না এই বলে এক এক করে সকলকে বিরিয়ানি দেয়। তখনই বিরিয়ানি খেতে খেতে বিনয় স্বপ্নাকে বলে, বৌদি, বিরিয়ানি তুমি দারুণ বানিয়েছো, কিন্তু লেগ পিস এত সরু কেন? মুরগির কি পোলিও হয়েছিল? না বিনয় দাদা, মুরগির পোলিও হয়নি। কম দামে এত সুস্বাদু বিরিয়ানি খাচ্ছ, তাই তোমার মাথাটা একটু খারাপ হয়ে গেছে। তোমার শুধু শুধুই লেগ পিস সরু মনে হচ্ছে। সবটা এই বলে বিরিয়ানি বিক্রি করতে ব্যস্ত হয়ে যায়। এভাবে কিছুক্ষণেই তার সব বিরিয়ানি বিক্রি হয়ে যায়। সে বিরিয়ানি বিক্রি করে অনেক টাকা রোজগার করে ফেলে। ওরে বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না, পায়রা বিরিয়ানি বিক্রি করে একসঙ্গে এত টাকা ইনকাম হয়ে যাবে। সত্যি এই আইডিয়াটা যদি আগে অ্যাপ্লাই করতাম, তাহলে আমি কবেই ধনী হয়ে যেতাম। স্বপ্না এই বলে টাকা গুনছিল। তখনই তার স্বামী রাজীব সেখানে আসে। স্বপ্না, আমি কি শুনছি, তুমি বাড়ির বাইরে বিরিয়ানির দোকান লাগিয়েছো? হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, আমি বিরিয়ানির দোকান লাগিয়েছিলাম। সেই বিরিয়ানি বিক্রি করে আমি এত টাকা ইনকাম করেছি। কিন্তু স্বপ্না, বিরিয়ানির জিনিসপত্র কেনার জন্য এত টাকা তুমি কোথায় পেলে? আমি তো তোমাকে কোনো টাকা দিইনি। আমি আমার বান্ধবীর কাছ থেকে ধার নিয়ে বিরিয়ানির দোকান শুরু করেছি। বাহ স্বপ্না, তাহলে তো খুব ভালো কথা। তুমি মন দিয়ে বিরিয়ানি বানিয়ে বিক্রি করো, দেখবে তুমি একদিন নিশ্চয়ই উন্নতি করবে। রাজীব স্বপ্নাকে এই বলে সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর তারা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাজীব ঘুম থেকে উঠে রেডি হয়ে কাজে চলে যায়। এদিকে স্বপ্না বিরিয়ানি বানানোর জন্য বাড়ির সামনে গম ছড়িয়ে রাখে। পায়রাগুলি যেই গম খেতে আসে সে তাদের বন্দি বানিয়ে রেখে দেয়। এরপর পায়রার বিরিয়ানি বানিয়ে বাড়ির বাইরে বিক্রি করতে শুরু করে। এভাবেই প্রতিদিন সে বিরিয়ানি বিক্রি করে খুব টাকা ইনকাম করে। তার দোকানে প্রতিদিন পায়রার বিরিয়ানি খাওয়ার লোকেরা আস্তে আস্তে অসুস্থ হতে থাকে। ডাক্তারবাবু দেখুন না, দুদিন থেকে আমার বমি পায়খানা হচ্ছে, আমি ঠিকমতো উঠে দাঁড়াতেও পারছি না। বিনয়, তুমি গিয়ে বেডে শুয়ে পড়ো, আমি দেখছি তোমার কি সমস্যা হয়েছে। বিনয় ডাক্তারের কথা মতো শুয়ে পড়ে। এদিকে ডাক্তার তার ভালো করে চেক আপ করে বলে, তুমি কি উল্টো পাল্টা কিছু খেয়েছিলে? তোমার ফুড পয়জন হয়েছে। ডাক্তারবাবু, আমি একজন সিঙ্গেল ব্যাচেলার ছেলে, বাড়িতে কেউ রান্না করার নেই, তাই পাশের এক বৌদির দোকানে প্রতিদিন বিরিয়ানি কিনে খাই। ও, তাহলে সমস্যা ওই বিরিয়ানিতেই। ওই বিরিয়ানি খেয়ে তোমার এরকম সমস্যা হয়েছে। ডাক্তার বিনয়কে ওষুধ দিয়ে বাড়ি ছেড়ে দেয়। এভাবে আস্তে আস্তে প্রায় গ্রামের সকলেই স্বপ্নার বিরিয়ানি খেয়ে অসুস্থ হতে থাকে। একদিন বিনয় রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই জয় নামের এক ছেলে বিনয়কে এসে বলে, বিনয় দাদা, কয়েকদিন থেকে আমার 2টি করে পায়রা গায়েব হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না তারা কোথায় যাচ্ছে। এ তুই কেমন কথা বলছিস? তোর পায়রা কোথায় যাবে? নিশ্চয় তারা অন্য ঠিকানা খুঁজে সেখানে চলে গেছে। না দাদা, আমি 5 বছর থেকে তাদের দেখাশোনা করছি, তারা এভাবে কখনো আমাকে ছেড়ে যাবে না। তাহলে তুই কি বলতে চাইছিস, কেউ তোর পায়রা চুরি করছে? হ্যাঁ দাদা, আমারও সেটাই মনে হচ্ছে, কেউ আমার পায়রা চুরি করে নিচ্ছে। জয় আর বিনয় দুজনে কথাই বলছিল। তখনই 2টি পায়রা ঘর থেকে বেরিয়ে স্বপ্নার বাড়ির ভিতরে যায়। জয় আর বিনয় এই দেখে হতভম্ব হয়ে যায়। এরপর তারা সেখান থেকে চুপি চুপি স্বপ্নার বাড়ির দিকে যায়। আরে বাহ, আমার আজকের বিরিয়ানির মাংস চলে এসেছে। সত্যি জয়ের পায়রা না থাকলে আমি এত তাড়াতাড়ি এত ধনী হতে পারতাম না। স্বপ্না এই বলে 2টি পায়রা নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিল। তখনই জয় আর বিনয় ভেতরে গিয়ে তার কাছ থেকে পায়রা 2টি নিয়ে উড়িয়ে দেয়। ছি ছি বৌদি, তুমি ধনী হওয়ার জন্য জয়ের পায়রার বিরিয়ানি বানিয়ে গ্রামবাসীদের খাওয়াচ্ছিলে। সত্যি তোমার মতো মহিলাদের তো জেলে দেওয়া উচিত। ঠিক বলেছো দাদা, এই লোভী মহিলার জন্য আমার কত পায়রা হারিয়েছে। এই মহিলাকে তো জেলে নয়, ফাঁসিতে দেওয়া উচিত। জয় আর বিনয় এই বলে স্বপ্নাকে বাড়ির বাইরে বের করে এবং গ্রামবাসীকে তার কাণ্ড কারখানার কথা বলে। সমস্ত কথা শোনার পর গ্রামবাসী স্বপ্নাকে পুলিশের হাতে তুলে দিতে বলে। তখনই রাজীব সেখানে চলে আসে। জয়, আমার স্ত্রীকে ক্ষমা করে দাও, সে ধনী হবার লোভে এরকম করে ফেলেছে, আর সে কখনো এরকম ভুল করবে না। রাজীব এই বলে ঘরের ভেতর থেকে বিরিয়ানি বিক্রি করে যে টাকা স্বপ্না জমিয়ে রেখেছিল সেই সব টাকা এনে জয়কে দিয়ে বলে, জয়, এই নাও টাকা। তোমার প্রিয় পায়রাদের মেরে স্বপ্না যে ভুল করেছে, এটা তার পাপের শাস্তি। না দাদা, আমার টাকার দরকার নেই, পায়রাগুলো আমার অনেক কাছের ছিল। জয় এই বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়ি ফিরে যায়। জয়কে এভাবে দুঃখী দেখে স্বপ্না নিজের ভুল বুঝতে পারে।
স্বপ্না সেই টাকা নিয়ে একটি পায়রার দোকানে গিয়ে অনেকগুলি পায়রা কিনে সেখান থেকে জয়ের বাড়িতে যায়। জয়, আমি ধনী হবার লোভে তোমার অনেক বড় ক্ষতি করেছি। হয়তো তোমার সেই প্রিয় পায়রা আমি কখনো ফিরিয়ে দিতে পারবো না, তাই তুমি এই পায়রাগুলি নাও এবং নতুন করে ভালোবাসা দিয়ে এদের মানুষ করে তোলো। জয় অনেকগুলি পায়রা একসঙ্গে দেখে অনেক বেশি খুশি হয় এবং সে পায়রাগুলি দিয়ে স্বপ্নাকে ক্ষমা করে দেয়। অপরদিকে স্বপ্না নিজের ভুল বুঝতে পেরে বিরিয়ানির দোকান তুলে আগের মতো কম টাকাতেই সন্তুষ্ট থেকে হাসি খুশিতে বাকি জীবনটা কাটায়। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। তোমরা কোন কোন জায়গা থেকে আমাদের গল্প দেখছো এটাও আমাদের কমেন্টে মেনশন করো। গল্পটি তোমাদের পছন্দ হলে এখনই গল্পটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রতিদিন তোমরা আমাদের গল্প দেখতে পারো। দিল্লি শহরে চন্দনা ও রাজীব নামের এক দম্পতি থাকতো। রাজীব একজন কিপটে ও লোভী প্রকৃতির মানুষ ছিল। তার বাজারে একটি দোকান ছিল। সেই দোকানে প্রদীপ নামের একটি লোক ভাড়া নিয়ে ছোটখাটো হোটেল চালাতো। একদিন প্রদীপ রোজকার মতো দোকানে খাবার বিক্রি করছিল। তখনই রাজীব সেখানে আসে। কি রে প্রদীপ, আমার দোকানে বসে তো ভালোই টাকা ইনকাম করছিস। হ্যাঁ দাদা, সবই ভগবানের ইচ্ছে। না, ভগবানের ইচ্ছে নয়, আমার ইচ্ছে। তাড়াতাড়ি 500 টাকা দে। কিন্তু দাদা, দুদিন আগেই তো তোমাকে দোকান ভাড়াটা দিয়ে এসেছি, আবার তুমি টাকা চাইছো? তুই আমার দোকানে বসে এত টাকা ইনকাম করছিস, তার থেকে আমি 500 টাকা চেয়েছি, সেটা কি এমন ভুল করেছি? দাদা, তুমি অনেক বড় ভুল করছো। তুমি এটা ভুলে যাচ্ছ যে দোকানটা ভাড়া নিয়ে আমি চালাচ্ছি, তাই এখন এটা আমার দোকান। এভাবে এসে বিনা কারণে তুমি আমাকে টাকার জন্য বিরক্ত করতে পারো না। প্রদীপের কথা শুনে রাজীব অনেক রেগে যায় এবং তাকে দোকান থেকে বের করার জন্য নতুন লোককে খোঁজার কথা ভাবে। রাজীব ঘরে বসেছিল, তখনই তার স্ত্রী চন্দনা সেখানে আসে। রাজীব, এই দেখো আমার নতুন নেকলেস, আমি 5000 টাকা দিয়ে সোনার দোকান থেকে কিনে এনেছি। বাবা, চন্দনা, এখানে স্বামী চিন্তায় বসে আছে, তুমি খুশি খুশি সোনার নেকলেস কিনে দেখাচ্ছ? আমাদের লাইফে সবকিছু তো ভালোভাবেই চলছে, তুমি আবার কোন বিষয় নিয়ে হঠাৎ চিন্তায় পড়ে গেলে? বাজারে দোকানে ভাড়াটিয়া প্রদীপ আমাকে এক্সট্রা টাকা দেবে না বলেছে, তাই আমি ওকে দোকান থেকে তুলে সেখানে নতুন লোক রাখবো। দোকানে নতুন লোক রেখে কি হবে? সেও দুদিন ভালো থাকবে, তারপর আবার প্রদীপের মতোই ব্যবহার করবে। হ্যাঁ, এটা তো তুমি ঠিক বলেছো, কিন্তু দোকানে ভাড়াটিয়া রাখা ছাড়া আমার কাছে তো আর কোনো রাস্তাও নেই। রাজীব, আমার কাছে একটা আইডিয়া আছে, চলো না আমরা দোকানে নানা রকম ব্রেকফাস্ট বানিয়ে বিক্রি করি। থাক চন্দনা, এসব বলে আর লজ্জা দিও না। তুমি যা সুস্বাদু রান্না করো, গ্রাহক তো দরজা থেকেই পালিয়ে যাবে। ও, তাহলে আমার রান্না এতটাই খারাপ? আরে না চন্দনা, আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম। আমার স্ত্রী হয়ে হোটেলে রান্না করবে, এটা মানায় না। তোমার চেনা শহরের মধ্যে কেউ যদি ভালো রান্না করতে পারে, আমরা তাকে নিয়ে হোটেল শুরু করতে পারি। হ্যাঁ রাজীব, গ্রামে আমার একটি বান্ধবী সুনিতা আছে, যে খুব ভালো লুচি আলুর দম বানাতে পারে। সুনিতা বিধবা মানুষ, সে তার মেয়েকে নিয়ে গ্রামে খুব কষ্টে জীবন কাটায়, তাই তাকে যদি আমি কাজের কথা বলি, সে একবারই রাজি হয়ে যাবে। বা চন্দনা, তাহলে তো খুব ভালো কথা। তুমি বরং আজই গ্রামের জন্য রওনা হও এবং তোমার বান্ধবীকে শহরে নিয়ে এসো। এদিকে আমিও প্রদীপকে দোকান থেকে বার করার ব্যবস্থা করি। রাজীব চন্দনাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে চন্দনাও পরের দিন বাসে চেপে গ্রামের পথে রওনা হয়। আরে বা চন্দনা, অনেকদিন পর গ্রামে এলি, শহরে সবকিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ রে, শহরে সবকিছু ঠিকঠাক আছে। কদিন থেকে মায়ের মুখে তোর কষ্টের কথা শুনেছি, তাই আজ আমি তোকে আর তোর মেয়েকে শহরে নিয়ে যেতে এসেছি। কি বলছিস চন্দনা? না আমি কোনো কাজ পারি, আর না সেখানে আমার কোনো থাকার জায়গা আছে। আমি এভাবে মেয়েকে শহরে নিয়ে গিয়ে কি করব? সুনিতা, তোকেও সব নিয়ে চিন্তা করতে হবে না। শহরে আমার স্বামীর একটা দোকান আছে, সেখানে তুই তোর হাতে সুস্বাদু লুচি আলুর দম বানিয়ে বিক্রি করবি, আর দোকানে যা টাকা রোজগার হবে এটা তুই আর আমি দুজনে সমান ভাগ করে নেব। চন্দনা, এটা খুব ভালো কথা, কিন্তু সেখানে আমি থাকবো কোথায়? সুনিতা, তোকে কতবার বলেছি, ও সব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি তোর থাকার ব্যবস্থাও করে রেখেছি। সুনিতা চন্দনার কথা শুনে খুশি হয়ে যায় এবং তার সঙ্গে শহরে যাওয়ার জন্য রাজি হয়। সুনিতা নিজের ব্যাগ প্যাক করছিল, তখনই সেখানে তার মেয়ে বর্ষা আসে। মা, তুমি ব্যাগ প্যাক করছো কেন? আমরা কি কোথাও বেড়াতে যাচ্ছি? হ্যাঁ বর্ষা, আমরা তোমার চন্দনা আন্টির সঙ্গে শহরে যাচ্ছি। এখন থেকে আমরা ওখানেই থাকবো। সত্যি মা, আমরা শহরে যাচ্ছি? এখন থেকে আমরা ওখানেই থাকবো? কি মজা, কি মজা, আমরা শহরে যাব।
বর্ষা এই বলে খুশি মনে সেখান থেকে চলে যায়। পরের দিন সুনিতা বর্ষাকে নিয়ে চন্দনার সঙ্গে শহরে চলে যায়। বন্দনা তার বাড়ির বাইরের একটি ঘরে তার থাকার ব্যবস্থা করে দেয়। সেই দিন থেকেই সুনিতা বর্ষাকে নিয়ে দোকানে লুচি আলুর দম বানিয়ে বিক্রি করতে শুরু করে। অপরদিকে চন্দনা ক্যাশ কাউন্টারে বসে টাকা পয়সার হিসাব রাখে। রাতে দোকান বন্ধ করার সময় চন্দনা টাকা গুনে কথা মতো সুনিতাকে অর্ধেক টাকা দিয়ে বাড়ি ফিরে আসে। এ নাও রাজীব, আজকের বিক্রির অর্ধেক টাকা। আরে বাহ, প্রথম দিনেই তো তোমরা ভালো ইনকাম করছো। আমি তোমাকে বলেছিলাম না সুনিতা খুব ভালো লুচি আলুর দম বানায়। তার হাতের সুস্বাদু লুচি আলুর দম খেয়ে দোকানের বাইরে তো লোকেদের লাইন লেগে গিয়েছিল। চন্দনার মুখে এই কথা শুনে রাজীব অনেক বেশি খুশি হয়। এভাবে কয়েকদিন কেটে যায়। চন্দনা প্রতিদিন তার কথা মতো হোটেলের উপার্জনের অর্ধেক টাকা সুনিতাকে দিয়ে অর্ধেক বাড়ি নিয়ে আসে। রাজীব প্রতিদিন অর্ধেক টাকা দেখে দুঃখী হয়ে যায়। একদিন চন্দনা তার ঘরে বসেছিল, তখনই সেখানে রাজীব আসে। চন্দনা, তোমার বান্ধবী তো শুধুমাত্র পরিশ্রম করেই ভালো ইনকাম করে নিচ্ছে। আমাদের দোকান আর জিনিসপত্র দিয়ে আমরা শুধু অর্ধেক টাকা পাচ্ছি। রাজীব, তুমি কি বলছো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আরে আমার বোকা বউ, আমি তোমাকে এটা বলতে চাইছি যে আমরা যদি তোমার বান্ধবীকে অর্ধেক টাকা না দিয়ে শুধু তার পারিশ্রমিক টাকা দিই, তাহলে আমাদের লাভের শতাংশ অনেকটা বেড়ে যাবে। আরে বাহ রাজীব, আমি তো এই ব্যাপারে ভাবিনি। চন্দনা রাজীবকে এই বলে সেখান থেকে সুনিতার ঘরে যায়। কি রে সুনিতা, ঘুমিয়ে পড়েছিস? আরে না, এখন তো মাত্র 9টা বাজে। এখন তো আমি আর বর্ষা মিলে দুজনে গল্প করছিলাম। কেন চন্দনা, আমার সঙ্গে কি কোনো দরকার ছিল? হ্যাঁ রে, খুব জরুরি একটা দরকার ছিল। দেখতেই তো পাচ্ছিস সব জিনিসের দাম কেমন বেড়েছে। তাই রাজীব বলছিল কাল থেকে তোকে অর্ধেক টাকা না দিয়ে তোর পারিশ্রমিক 300 টাকা দেবে। কিন্তু চন্দনা, তুই তো জানিস আমি আর আমার মেয়ে কিভাবে সারাদিন দোকানে পরিশ্রম করি, আর তুই তো আমাকে গ্রাম থেকে এই বলেই শহরে এনেছিলিস। দেখ সুনিতা, আমি ওসব নিয়ে কথা বলতে আসিনি। কাল থেকে তোকে আমি 300 টাকা দেব, আর এই টাকাতেই তোকে কাজ করতে হবে। না চন্দনা, ওই সামান্য টাকায় আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। আমরা সারাদিন পরিশ্রম করব মাত্র 300 টাকার জন্য। শহরে আসতে না আসতেই তোর টাকার অনেক লোভ হয়ে গেছে দেখছি। আজ তুই টাকার জন্য আমার সঙ্গে ঝগড়া করছিস। না চন্দনা, আমি তোর সঙ্গে ঝগড়া করছি না, তোকে রিকোয়েস্ট করছি যে আমাকে প্রতিদিন 300 টাকা নয় 500 টাকা দিবি। না, 300 টাকার 1 টাকা বেশি দেব না। থাকার ইচ্ছে হলে থাক, না হলে অন্য ব্যবস্থা করে নে। চন্দনার কথা শুনে সুনিতার মন খারাপ হয়ে যায় এবং সে তার মেয়ে বর্ষাকে নিয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যায়। তারা সেখান থেকে একটি পার্কে এসে বসে। মা, এবার আমরা কি করব? কোথায় যাব? কোথায় আর যাবো মা, এখান থেকে আমরা গ্রামে ফিরে যাব। হ্যাঁ মা, আমরা তো গ্রামে যাবই, কিন্তু তার আগে তুমি আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমারও তো খুব খিদে পেয়েছে, দেখি কি ব্যবস্থা করা যায়। সুনিতা এই বলে খাবারের খোঁজ করতে করতে পার্কের বাইরে আসে। তখনই সে পার্কের বাইরে একটি ঠেলাওয়ালা দেখতে পায়। দাদা, তাড়াতাড়ি আমাকে দুপুরের খাবার দিন তো। আরে, আপনাকে তো চেনা চেনা মনে হচ্ছে। আপনি রাজীব বাবুর দোকানে কাজ করছিলেন না? হ্যাঁ দাদা, আমি সেই অভাগা মহিলা যাকে তারা ব্যবহার করার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাদের কথা শুনিনি, তাই আমাকে তারা বাড়ি থেকে বার করে দেয়। দিদি, ওরা স্বামী স্ত্রী এরকমই। আগে ওদের দোকান আমি ভাড়া নিয়েছিলাম। প্রদীপ সুনিতাকে এই বলে তাদের 2 প্লেট খাবার দেয়। সুনিতা ও বর্ষা খাওয়া শেষ করে সেখান থেকে যাচ্ছিল। তখনই প্রদীপ তাদেরকে বলে, দিদি, সকলের মুখে তোমার লুচি আলুর দমের অনেক সুনাম শুনেছি, তাই তুমি আমার ঠেলার পাশে একটা লুচি আলুর দমের ঠেলা লাগাও। দেখবে তোমার লুচি আলুর দম এখানকার ফেমাস খাবার হয়ে যাবে। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছ। মেয়েকে খুব ভালোভাবে মানুষ করব, এই স্বপ্ন নিয়ে শহরে এসেছিলাম, তাই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। সুনিতা প্রদীপকে এই বলে তার কাছে যা টাকা ছিল সেই টাকা দিয়ে একটি ঘর ভাড়া নেয় এবং প্রদীপের সাহায্যে একটি ঠেলা ভাড়া নিয়ে লুচি আলুর দম বানিয়ে বিক্রি করতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। সুনিতা এত সুস্বাদু লুচি আলুর দম বানাতো যে কিছুদিনেই তার দোকানে লোকের ভিড় 3 গুণ বেড়ে যায়। অপরদিকে চন্দনা নিজে রান্না করে দোকানে জিনিস বিক্রি করতে থাকে। একদিন বিজয় নামের এক ব্যক্তি চন্দনার দোকানে আসে। আরে বাহ, বৌদির খাবার দেখে তো অনেক সুস্বাদু মনে হচ্ছে। হ্যাঁ দাদা, সুস্বাদু মনে হবে না, আমি রান্না করেছি নিজের হাতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চন্দনা এই বলে তাকে 1 প্লেট লুচি আলুর দম দেয়।
বিজয় একটু খাবার খেয়ে চন্দনাকে বলে, এ বাবা, ছি ছি, এত বিদকুটে খাবার আমি তো বাপের জন্মেও খাইনি। বিজয় এই বলে খাবার থালা রেখে টাকা না দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই চন্দনার দোকানে ধীরে ধীরে গ্রাহক আসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। একদিন চন্দনা দুঃখী মনে ঘরে বসেছিল, তখনই রাজীব সেখানে আসে। কি গো চন্দনা, অনেক দিন থেকে তো একাই দোকান সামলাচ্ছ, এত দিন হয়ে গেল, আমাকে তো একটি টাকাও দিলে না। রাজীব, দোকানের টাকা ইনকাম হবে তবেই তো তোমাকে দেব। 15 দিন থেকে তো দোকানে বসে শুধু মাছি মারছি। তাহলে কি হবে চন্দনা? এভাবে যদি দোকান চলতে থাকে তাহলে তো আমাদের সব জমা পুঁজি কয়েকদিনেই শেষ হয়ে যাবে। রাজীব, এসব কিছু তোমার জন্য হয়েছে। তোমার লোভের কারণে আজ আমাদের এই দুরবস্থা। এটা তো সত্যি যে আমার লোভের কারণেই আজ আমাদের এই দিন দেখতে হচ্ছে, কিন্তু চন্দনা, তুমিও আমাকে বারণ করনি যে আমি সুনিতার সঙ্গে খারাপ করছি। চন্দনা ও রাজীব এই বলে নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে। এভাবে কয়েকদিন কেটে যায় এবং দোকানে গ্রাহক না আসার কারণে তাদের দোকানের অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। শেষে তারা ঠিক করে যে দোকান অন্য কাউকে বিক্রি করে দেবে। অপরদিকে সুনিতা দিন রাত পরিশ্রম করে ঠেলায় লুচি আলুর দম বিক্রি করে অনেক টাকা উপার্জন করে এবং সেই বাজারেই সে একটি দোকান কিনে হোটেল খোলে। প্রদীপ দাদা, আজ তুমি না থাকলে আমি কখনোই এটা করতে পারতাম না। তাই এখন থেকে আমরা দুজনে মিলে একসঙ্গে দোকান চালাবো, আর দোকানের যা লাভ হবে তা আমরা নিজেদের মধ্যে ভাগ করে নেব। ঠিক আছে দিদি, তুমি যা বলবে তাই হবে, কিন্তু আমারও একটি শর্ত তোমাকে মানতে হবে। আমি একজন অনাথ, আমার এই পৃথিবীতে তুমি আর বর্ষা ছাড়া আর কেউ নেই। তাই আমি চাই আমি নিজে পরিশ্রম করে বর্ষার লেখাপড়ার খরচ চালাবো। প্রদীপের কথায় সুনিতা অনেক বেশি খুশি হয় এবং দুজনে একসঙ্গে খুব ভালোভাবে দোকান চালাতে থাকে। অপরদিকে রাজীব এবং চন্দনার এমন অবস্থা হয়ে যায় যে তাদের অন্যজনের দোকানে কাজ করে নিজেদের সংসার চালাতে হয়। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। তোমরা কোন কোন জায়গা থেকে আমাদের গল্প দেখছো এটাও আমাদের কমেন্টে মেনশন করো। গল্পটি তোমাদের পছন্দ হলে এখনই গল্পটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে প্রতিদিন তোমরা আমাদের গল্প দেখতে পারো।